বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফোনটা একটু সাইলেন্ট করে রাখি, ক্লাসের সময় তো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল, তাই তো? এই অঙ্কটাই আমরা বোধহয় প্রথমে একটা সলিউশন দেখছিলাম, কিন্তু এই সলিউশনটা আসলে কি কারেক্ট না। এখন আমরা যে সলিউশনটা দেখবো এটাই আলহামদুলিল্লাহ কারেক্ট, আর এটা আসলে কি সলিউশন, মানে অরিজিনাল সলিউশন। তো যাই হোক, আমরা চলুন শুরু করি। দেখুন, আমাদের এখানে কস্ট স্ট্রাকচারটা কীভাবে দেওয়া আছে, আমাদেরকে প্রথমে এক্সিস্টিং ফিচার্সগুলো একটু করে দেখতে হবে। ওপো কোম্পানি ম্যানুফ্যাকচার্স 10,000 ইউনিটস অফ পার্ট 7। ভালো করে পড়তে হবে প্রথম লাইন। হ্যাঁ, আমাদের ওপো কোম্পানি কি তৈরি করতেছে? পার্ট 7 তৈরি করতেছে ফর ইউজ ইন ইটস প্রোডাকশন অ্যানুয়ালি। এর বাৎসরিক যে প্রোডাকশন আছে তার জন্য পার্ট 7 তৈরি করে কত পিস? 10,000 পিস। দ্য ফলোইং কস্ট আর রিপোর্টেড। আমাদের নিচের কস্টগুলো আমাদের রিপোর্ট করা হয়েছে বা জানানো হয়েছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের কত টাকা? 20,000 টাকা। ডিরেক্ট লেবার 55,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে 45,000, আর ফিক্সড ওভারহেড কত? 80,000। তাস কোম্পানি, আমাদের এইটা কোন কোম্পানি? আমাদের কিন্তু ওপো কোম্পানি। আর আপনার নিচে দেখুন তাস কোম্পানি নামে আরো অন্য একটা কোম্পানির একটা অফার পাইছে, যে তাস কোম্পানি হ্যাজ অফার্ড টু সেল ওপো, মানে ওপো কোম্পানি 10,000 ইউনিটস অফ পার্ট 7 ফর টাকা 20 পার ইউনিট। এখন বিষয়টা হলো, সে তো বানাচ্ছে প্রোডাক্টটা, এখন সে বানালে পার ইউনিট যে কোনো একটা খরচ আসবে। আর তাজ কোম্পানি করতেছে কি, ওই প্রোডাক্টটাই তার কোম্পানিতে হতে পারে একটু কম দামে বা বেশি দামে বিক্রি করতে পারে। সে একটা অফার প্রস্তাব দিচ্ছে যে তুমি যা বানাবো ঠিক আছে, আমি তোমাকে 20 টাকা করে পার ইউনিট দিতে পারবো, তুমি যদি নিতে চাও। তো 20 টাকা করে পার ইউনিট যদি নেয়, তাহলে সিম্পলি দাম আছে কত টাকা? 2 লাখ টাকা নেই? 10,000 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে 2 লাখ টাকার মতো দাম আসে। 2 লাখ টাকা। তাহলে তখন আমাদের যদি আমরা কিনতে যাই তাহলে আমাদের সাধারণভাবে মনে হচ্ছে 2 লাখ টাকা খরচ পড়বে। ইফ ওপো অ্যাসেপ্টস দ্য অর্ডার, ওপো যদি আসলে অ্যাসেপ্ট মানে অর্ডারটা অ্যাসেপ্ট করে, সাম অফ দ্য ফ্যাসিলিটিস প্রেজেন্টলি ইউজড টু ম্যানুফ্যাকচার পার্ট 7 would be rented to third party at a rental of টাকা 30,000। একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমে তো এখানে ওপো কোম্পানি না, ওপো কোম্পানি তো ম্যানুফ্যাকচার করতেছে। এখন মনে করেন ম্যানুফ্যাকচার করার জন্য তার একটা ম্যানুফ্যাকচার ইউনিট দরকার, একটা জায়গা দরকার। মনে করেন সে কলমই তৈরি করে, এখন কলম তৈরি করার জন্য তো একটা রুম দরকার যেখানে সে কলমটা তৈরি করবে। কিন্তু যদি সে তার প্রোডাকশনটা বাদ দিয়ে দেয়, তাহলে সে কি করতে পারবে? ওই রুমটা কি তার ব্যবহার করার দরকার হবে? তখন ওই রুমটা সে থার্ড পার্টির কাছে কি করবে? রেন্ট দিয়ে দিবে না? তখন কি হবে? ওখান থেকে একটা ইনকাম আসবে না? তখন ওই ইনকামটা দিয়ে সে কি করতে পারবে? তার একটা ইনকাম হলে সে এটা খরচ থেকে বাদ দিতে পারবে। তো সেটাই দেখুন এখানে বলতেছে যে ইফ ওপো অ্যাসেপ্টস দ্য অর্ডার, ওপো যদি আসলেই এই প্রস্তাবটা গ্রহণ করে, তাহলে কিছু ফ্যাসিলিটিস মানে হচ্ছে কিছু মনে করেন আপনার কি, যে অবস্থান বা কিছু যে কাজগুলো বা যে বিষয়গুলো সে ব্যবহার করে প্রোডাকশনটা করতো, সেই সকল যে বিষয়গুলো সুযোগ সুবিধাগুলো সেইগুলো প্রেজেন্টলি ইউজ টু ম্যানুফ্যাকচার পার্ট 7। আমরা পার্ট 7 ম্যানুফ্যাকচার করতে যে জায়গাগুলো ব্যবহার করতাম বা যে জিনিসগুলো ব্যবহার করতাম, সেই কিছু জিনিস আমরা ভাড়া দিয়ে দিতে পারবো, এবং সেই ভাড়া দিলে আমরা কত টাকা ইনকাম করবো? 30,000 টাকা। তো এরপরে বলছে দেখুন, অ্যাডিশনাল টাকা 5 পার ইউনিট অফ ফিক্সড ওভারহেড অ্যাপ্লাই টু পার্ট 7 উড বি টোটালি এলিমিনেটেড। এখানে দেখুন আরেকটা তথ্য দিচ্ছে যে 5 টাকা পার ইউনিট অফ ফিক্সড ওভারহেড অ্যাপ্লাই টু পার্ট 7 উড বি টোটালি এলিমিনেটেড। এটা কোন ক্ষেত্রে বলুন তো? স্যার তাস কোম্পানি, মানে ইফ ওপো অ্যাসেপ্টস দ্য অর্ডার, ওপো যদি আসলে কি করে? অ্যাসেপ্ট, এই প্রস্তাবটা গ্রহণ করে। ফিক্সড ওভারহেড কোনগুলো মনে আছে তো? ফিক্সড ওভারহেড কোনগুলো? এটা উদাহরণ দেন তো। যে স্যালারি স্যার, স্যালারি তো আসলে ওভারহেড বলতে পারছে না, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আমরা ওভারহেড বলছি, পরোক্ষ ব্যয়। প্রোডাকশন ইউনিটে মানে ম্যানুফ্যাকচার ফ্যাক্টরির ভেতরে কোনটা পরোক্ষ ব্যয়?
প্রত্যক্ষ তো যারা সরাসরি কাজ করতেছে সেগুলো, তাই না? ম্যানুফ্যাকচারিং কস্ট। মানে ওভারহেড মানে তো ইনডিরেক্ট, ওভারহেড মানে কিন্তু ইনডিরেক্ট, আর ওভারহেড যেগুলো সেগুলো কিন্তু ইনডিরেক্ট যে কস্ট আছে এবং যে এক্সপেন্সেসগুলো আছে দুইটা মিলে কিন্তু ওভারহেড আসে, ঠিক আছে? এখন ফিক্সড ওভারহেড মানে হলো কিছু কিছু খরচ আছে যেটা আসলে ফিক্সড হিসেবে ধরা হয়, প্রোডাকশন হোক বা না হোক সেটা কিন্তু কাটিয়ে দিতে হবে, তাকে দিতে হবে। যেমন মনে করেন গেট ম্যান আছে না, যে গেট কিপার প্রোডাকশন ইউনিটে যে দারোয়ানটা আছে কি প্রোডাকশন করে কিন্তু দারোয়ানটা প্রোডাকশনের কাজকে স্মুথ করতেছে না, তো এটা কি হবে? এটা ফিক্সড ওভারহেডে আসবে না। আবার মনে করেন যে কিছু কিছু আছে না যারা হচ্ছে ফোরম্যান থাকে, যারা হচ্ছে সরাসরি লেবার করে খাটায়, যেমন দেখবেন ডেভেলপমেন্ট সাইডে একটা লোক থাকে, ও সমস্ত দিন দৈনিক মজুরি যারা দেয় ওদেরকে নিয়ে আসে, এনে ওদেরকে দিয়ে কিন্তু কাজ করে, তারপর ওদেরকে প্রত্যেক দিনের বেতন মজুরি দিয়ে দিই। ওর যে বেতন আছে ও কিন্তু কর্ম বা মালিকের কাছ থেকে ফিক্সড বেতন পায়, কিন্তু ও আবার যাদেরকে আইনি খাটায় ওরা কিন্তু দৈনিক বেতন পায়। তো ওরা ওই যে প্রত্যেক দিন লেবার এনে খাটায় ও হচ্ছে ডিরেক্ট লেবার, আবার ও যে মালিকের কাছ থেকে প্রত্যেক মাসে বেতন পায় ও হচ্ছে ফিক্সড ওভারহেড, মানে মানে পরোক্ষ খরচ। কারণ কি ও তো প্রোডাকশনের সাথেই কাজ করতেছে। এখন যদি কোনো বাসে ও প্রোডাকশন বা হাউস বিল্ডিং নাও থাকে বা হাউস তৈরি করা নাও থাকে, তো মালিক ওরা কিন্তু তাও রাখবে, কারণ ওটা দিয়ে কী করতে হচ্ছে লেবারগুলোরে আনতে হচ্ছে, মালিক কিন্তু আসে প্রত্যেকদিন লেবারের কাজ করে। তো ওকে যে প্রত্যেক মাসে রাখছে তোকে কিন্তু আমি এত টাকা দিয়েই বেতন দিব, এটাই হচ্ছে ফিক্সড ওভারহেড। বুঝতে পারছো? ইউটিলিটি বিল কি আসবে না স্যার? ইউটিলিটি বিল আসবে, কিন্তু ইউটিলিটি বিলটা আপনি তখন তো এটা সরাসরি ডিরেক্ট কস্টের ভিতরে আসবে, কারণ ইউটিলিটি কস্ট হচ্ছে কি হচ্ছে আপনার সরাসরি প্রোডাকশনের সাথে আসছে না। এখন ইলেকট্রিসিটি এটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, যেমন একটা ডেপ্রিসিয়েশনটা দেখেন, ডেপ্রিসিয়েশন খরচটা কীভাবে থাকে। ডেপ্রিসিয়েশনটা কি আপনি সরাসরি কী করতেছেন, আপনার ওই যে প্রোডাকশন ইউনিট আছে ওর সাথে থাকতেছে না, ডেপ্রিসিয়েশনটা কিন্তু ওর সাথে সরাসরি আসতেছে। এবং দেখেন যেটা হচ্ছে ডিরেক্ট লেবার ডিরেক্ট কস্ট, এটা হচ্ছে যখন দেখবেন ইনডিরেক্ট কস্ট যেগুলো আছে, ঠিক আছে? যেমন আপনি যখন অঙ্ক করতে যাচ্ছেন ইলেকট্রিসিটি কস্ট, এটা দেখেন ইলেকট্রিসিটি কস্টটাকে আপনি সরাসরি এই রিমোটটা তৈরি করার সময় ইলেকট্রিসিটি লাগছে না। এখন ইলেকট্রিসিটি আমি যদি দেখতে পারতেছি, এখন যেটা ফিজিক্যালি ট্রেসেবল না, এটা কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল বা ডিরেক্ট কস্ট হিসেবে আসতেছে না, ঠিক আছে? ডিরেক্ট কস্ট আসতেছে কারণ লেবার যখন এটা অ্যাসেম্বল করতেছে তারটা থাকবে, কিন্তু মতো ইলেকট্রিসিটিটা কিন্তু থাকতেছে না, থাকবে
5.75 নেই কিন্তু 5.5 তারপরে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এখানে কত দেখুন তো 45,000 পার ইউনিট কত আসে 4.5 আর হচ্ছে ফিক্সড ওভারহেড ফিক্সড ওভারহেড কত আছে দেখুন 80 না 80 তারপরে পার ইউনিট কত আসবে না 4 টাকা না 8 টাকা 4 দুগুণে 8 আর কি কোনো খরচ আছে ম্যানুফ্যাকচারিং এ দেখুন তো আর কোনো খরচ তো বোধহয় নাই এটাই তো এরপরে লক্ষ্য করেন আমরা এবার মেক তো গেল এবার বাই অপশনে আসি যেমন দাস কোম্পানি হ্যাজ অফার্ড টু সেল ওভো 10,000 ইউনিটস অফ পার্ট 7 ফর টাকা 20 পার ইউনিট তো আমাদের হচ্ছে কি সেল প্রপোজাল তাই না সেলিং প্রপোজাল আমরা সেলিং প্রপোজাল লিখি সেলিং প্রপোজালে কত বলেছিল প্রত্যেক ইউনিট কত টাকা 20 টাকা করে তাই না আর আমাদের 10,000 ইউনিট যদি হয় তাহলে দাম আছে কত 2 লক্ষ 2 লক্ষ না এটা মানে কি বাইং প্রপোজাল কারণ ও যদি সেল করতে চায় তাহলে বাইং প্রপোজাল আসে তাই না কনফিউশন যেন না হয় বাইং প্রপোজাল তাই না আচ্ছা বাইং প্রপোজাল দিলে বাই অপশন ঠিক আছে বাই অপশন বা বাইং প্রপোজাল দেয় এরপরে দেখুন আরো কিছু তথ্য দেওয়া আছে না আরো কিছু দেওয়া আছে দেখুন if OPPO accepts the order some of the facilities presently used in part 7 could be rented with third party at rental of টাকা 30,000 তো এটা আপনার ইনকাম হচ্ছে না 30,000 টাকা আপনার ইনকাম হচ্ছে নাকি লস হচ্ছে ইনকাম না তাহলে এখানে আমাদের কি রেন্টাল ইনকাম লিখতে হবে rental income for buying কত টাকা 30,000 টাকা আমরা তো খরচ লিখতেছি তাহলে ইনকাম হলে যোগ করব না বিয়োগ করব যোগ না বিয়োগ বিয়োগ করব এছাড়া আর একটা তথ্য দেওয়া আছে না দেখেন তো আমাদের অ্যাডিশনাল টাকা 5 পার ইউনিট অফ ফিক্সড ওভারহেড অ্যাপ্লাই টু পার্ট 7 would be totally eliminated আমাদের বলছে কি অ্যাডিশনাল আমরা হচ্ছে কত টাকা 5 টাকা না 5 টাকা কিসের থেকে ফিক্সড ওভারহেড থেকে টোটালি এলিমিনেট করতে পারবে তাই না তার মানে ফিক্সড ওভারহেড এখন কত থাকবে ওই যে একটু যে উদাহরণ দিলাম বড় বড় যারা কি বিল্ডার্স কোম্পানি আছে তারা তাদের দৈনিক যারা মজুরিদারকে দেয় ওদেরকে ভাড়া করে আনার জন্য কিন্তু একটা ওদের কি রাখে একটা কিন্তু ওদের একজন এজেন্ট রাখে ফিক্সড যে যখন কাজ থাকলো না না 2 দিন সেই সময় কিন্তু ওকে বেতন দেয় ও যে করে কি ওই যে রাস্তার পাশে যেমন দেখবেন যেমন পাটনা থেকে বেরোতে গেলে হচ্ছে মোল্লা টাওয়ারের নিচে ওইখানে দাঁড়ায় আবার হচ্ছে যেমন দেখবেন পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সামনে যে জায়গাটা আছে ওখানে কিন্তু কি করে যারা দৈনিক মজুরি দেয় তারা কিন্তু ওখানে অনেক বড় একটা শাড়ি নিয়ে দাঁড়ায় তো ওখান থেকে কিন্তু আপনার মজুরি লোক দরকার লেবার দরকার আপনি কিন্তু এখানে দৈনিক আনতে পারতেছেন এখন ওদের যে মজুরিটা দিতে হয় এটা কিন্তু দৈনিক কাজের উপর যেদিন কাজ আছে আছে যেদিন কাজ নেই কিন্তু যেমন মনে করেন যে লোকটা ওইটা নিয়ে আসতেছে ওই বিল্ডার্স কোম্পানির হয়ে ওর বেতনটা কিন্তু ফিক্সড তো ওর যে বেতনটা ওইটাই হচ্ছে আমাদের ফিক্সড ওভারহেড বুঝা গেল তো যখন আমরা এই যে অবস্থাটা থাকতেছে না বা আসলে কি করতেছি না আমরা রেগুলার প্রোডাকশন করতেছি না তখন রেগুলার প্রোডাকশন করলে আমরা কয় টাকা করে দিতাম 8 টাকা আর এখন কত টাকা বাদ দেব দেখেন অ্যাডিশনাল 5 পার ইউনিট অফ ফিক্সড ওভারহেড অ্যাপ্লাই টু পার্ট 7 উইল বি টোটালি এলিমিনেটেড তাহলে 5 টাকা টোটালি বাদ চলে যাবে তাহলে আগে ছিল কত টাকা
আগে ছিল কত টাকা? 8 টাকা। 8 মাইনাস এখন 5 টাকা চলে গেলে কত থাকে? 3 আর এটা কত ইউনিটের জন্য? তাহলে এখানে কত আসবে? বুঝতে পারছেন? হুম? আমাদের ইউনিট কত? 10,000 ইউনিট না? তো 3 কে 10,000 দিয়ে গুণ করলে কত আসবে? 30,000। এবার যোগ করেন তো, দেখেন তো কোনটাই কম বেশি হয়। 2,30,000 2 লাখ এখানে আসবে হচ্ছে 2 লাখ। এটাই কত আসে? 20,000, 75,000, 75 আর হচ্ছে 80, 1,20,000, এখানে তো 2 লাখ। দেখেন তো দুইটাই কি 2 লাখ আসছে? তাহলে আমার লাভটা কি হলো বলেন তো? লাভ নেই। আমি কিনলে কিনলে না হলো কি করে? আমার তো সময়টা বাঁচবে। সময়টা বাঁচবে। মানে ও হ্যাঁ, ঠিক আছে। সময় প্রফিট করে লাভ আছে, ক্যাশ প্রফিট। আমাদের আমার সময় আমি 10,000 টাকা দিচ্ছি, আমি কাল 12 দিন মাসে চলে আসবো। আমার ওই কাজটা আমাকে দিয়ে করতে হচ্ছে না। সেটা ঠিক আছে। আমাদের ক্ষেত্রে কোয়ালিটির একটা বিষয় থাকে, বিভিন্ন বিষয় থাকে। আমাদের সবসময় মানিটারি ডিসিশন নিতে হবে, ইমোশনাল মানিটারি ডিসিশন। যেমন আমাদের খরচ দেখতে হবে, খরচ দুটাই সমান না? এটা সমান, এটা সমান। আমি কিন্তু নিজে যে প্রোডাকশন করছি, আমি ফোন করে দিচ্ছি, কোয়ালিটি একবার দেখে আসতেছি, প্রোডাকশন হয়ে যাচ্ছে। আবার আমি কিনতে গেলেও একটা আমি যে দেখে কিনে আনতে হচ্ছে। দুইটাই কিন্তু সেম কাজ, কিন্তু আমি মেক করলে আমার খরচ কত? 2 লাখ বাই করলে খরচ কত? তার মানে কি বোথ অপশনস আর সেম, তাই না? যদি মনে করেন একটা কম বেশি হতো তাহলে ভালো হতো। এবার আমরা একটা কম বেশি মতো সিস্টেম একটু দেখি না, কম বেশি মতো system। তাহলে এটা কি হবে উপসুবিধা এক্সেপ্ট অফ অফার কোনটা? যে শেষে বলছে যে শুড নো এক্সেপ্ট অফার্স কাজ অফার্স অপু কনফিউজ। অ্যান্সার হবে এটা। আচ্ছা, তো এই অঙ্কটা জি স্যার, এটা ডিসিশন ডিসিশন দিবেন যে both of the options for Oppo is same, the both of the options are same for Oppo বা Oppo কোম্পানি, ঠিক আছে? এরপর আমরা এই অঙ্কটা কিভাবে আসতে পারি সেটা একটু দেখি। এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে যখন রেন্টাল দিছিলাম, আমরা যখন থার্ড পার্টিকে এটা রেন্ট দিছি, তখন এখানে দেখুন তো আমরা কত টাকা পাইছি? 30,000 টাকা না? এই থার্ড পার্টিকে রেন্ট দিয়ে যদি আমরা 15,000 টাকা পাইতাম তখন কেমন হতো দেখেন তো? তখন অঙ্কটা কেমন আসতো? তাহলে তো স্যার দুই লাখ লস 15,000 হয়ে যাবে। দুই লাখ 15,000 তখন এখানে মেক অপশনে খরচ আসতো, বাই অপশন বাই অপশনে খরচ আসতো 2,95,15,000। আর মেক অপশনে খরচ আসতো, 2 লাখ তখন ডিসিশন কি হতো বলুন তো? মেক করলাম তখন আমরা কি করবো, মেক না বাই? মেক কারণ মেক করতে 15,000 টাকা কম কারণ হচ্ছে তখন আমাদের খরচটা কোথায় কম আসতেছে? মেক তখন কি হবে বলুন তো? নেট অ্যাডভান্টেজ ইন ফেভার অফ কিসের? বাই নাকি মেক? মেক। কত টাকা? 15,000। তখন কি দেখবেন 15,000 আছে। কিন্তু এই অঙ্কটাই দেখেন, যে অঙ্কটা কিন্তু আমরা 15,000 টাকা করে করছি। The company will save টাকা 15,000 by making স্যার, তাহলে ম্যাথে কি ভুল ছিল এটাতে? না, ম্যাথের ভুল বলতে না, ওই ম্যাথের একটা ক্যালকুলেশন করছি। আমরা যে ক্যালকুলেশনটা করছি এটা সঠিক। আবার এটা আমি জাস্ট অপশন করে দেখলাম যে আমাদের যদি ওই রেন্টাল ভ্যালু যেটা ছিল, ইনকামটা যদি 15,000 টাকা হতো, 30,000 টাকা না হতো, তখন কিন্তু দেখেন আমাদের
অপশনে কিন্তু তখন কি হচ্ছে, টাকা সেভ হচ্ছে। তখন কিন্তু ডিসিশন এটা আসলো যে দ্য কোম্পানি উইল সেভ টাকা 15,000 বাই মেকিং দ্য প্রোডাক্ট। বুঝতে পারলেন সেটা? তো আপনাদের অঙ্কটা শিটে দেওয়া আছে, আবার এভাবে সলভ করে দেওয়া আছে, তাহলে পরীক্ষায় আসলে এভাবে শিট করবেন। তারপরে দেখবেন যদি দুইটা খরচই সমান হইতে পারে, দুইটা খরচ সমান হলে যে বোথ অপশনস ফর কোম্পানি আর সেম। আবার যদি যেটা কম হয়ে যাবে বা যেটাই সেভ হচ্ছে টাকা, যেমন এখানে টাকা সেভ হচ্ছে কোনটা, মেকিং দ্য প্রোডাক্ট, তখন হবে দ্য কোম্পানি উইল সেভ টাকা 15,000 বাই মেকিং দ্য প্রোডাক্ট। যদি আমাদের বাইং করে সেভ হতো, দ্য কোম্পানি উইল সেভ টাকা 15,000 বাই বাইং দ্য প্রোডাক্ট। যেখানে টাকা সেভ হবে আমরা সেই অপশনটাই গ্রহণ করব। কথা ক্লিয়ার? ওকে, স্যার, এটা তো অঙ্কের খাতিরে আমরা যদি রিয়েল টাইমে যদি সেম চলে আসে যদি ক্যালকুলেশন, তাহলে আমরা কোনটা ডিসিশন নিব? মনে হয় একটা ডিসিশন নিতে বলছে। রিয়েল টাইমে সেভ হলে আপনাকে আসলে কোয়ালিটি এনশিওর করতে হবে। কোয়ালিটি মানে তো বোঝেন, কোয়ালিটি যখন মনে করেন আপনি যখন দেখবেন যে স্যামসাং এর কিছু ফোন হয়েছিল, হয়েছিল একটা সম্ভবত S24 ব্র্যান্ড মানে মডেল, এটা হয়েছিল যেমন এরোপ্লেনে উঠতে গেলে ওটা টিকিটের পেছনে লেখা থাকতো যে প্রহিবিটেড স্যামসাং S24। এরকম একটা মডেল, কারণ হচ্ছে কি ওদের যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটা হচ্ছে মাঝে মাঝে বিস্ফোরণ হচ্ছে, ঠিক আছে? তখন স্যামসাং করলো কি, ওদের অত দামি টাকার ফোনটা পুরো বাজার থেকে তুলে নিল, বাজার থেকে তুলে নিয়ে ওই ফোনটা আর্সেল করলো, নতুন করে অন্য যেসব ব্র্যান্ডের ফোন ছিল সেগুলো বানিয়েছে। তো স্যামসাংটা কী কারণে করতে পারে? কোয়ালিটি প্লাস ট্রাস্ট। বুঝতে পারবেন? তো আপনি যখন এই প্রোডাক্টের একটা ইউনিট কিনতেছেন, এটা তো একটা ইউনিট অফ দ্য প্রোডাক্ট, তখন আপনাকে কোনটার দিকে নজর দিতে হবে? কোয়ালিটির দিকে। এবং কোয়ালিটি আপনি যখন বাইরের কাছ থেকে কিনে আনবেন, তখন হয়তোবা যদি আপনার সন্দেহ থাকে যে সে আসলে ভালো কোয়ালিটি দিতে পারবে কিনা, বাট তারপরে যদি আস্থা না থাকে, তাহলে আপনি কি করবেন? যেমন বর্তমানে আইফোন যারা প্রডিউস করে তারাও কিন্তু ওই ডিসপ্লেটা কিন্তু স্যামসাং থেকেই নেয়। এই যেমন বাইরে সিস্টেমটা ওরা নিচ্ছে, ওরা চাইলে তো মেক করতে পারতো, মেক না করে বাই করতেছে, ওখানে দুটোই সমান কিন্তু কোয়ালিটি ওদেরটা বেটার। আমি কিনারটা বেটার যদি হয় তাহলে কিনারটাই নেব। ওই যে কোয়ালিটি, যেমন আমি বললাম না যে স্যামসাং S24 এর যে মডেলটা, সেটা ব্যাটারি বিস্ফোরণের কারণে সেটাতে তারা বাজার থেকে তুলে নিয়েছে মডেল, আলটিমেটলি ফোনটা তৈরি করতে তাদের টাকা লাগছে না, কিন্তু তারা দেখেন এখানে কিন্তু লস দিচ্ছে। কারণ কি? কারণ তারা কোয়ালিটি মানে হারাতে চায়নি, ট্রাস্ট হারাতে চায়নি। বুঝলেন? আবার দেখেন আমরা এই যে চিপস চিনি না, আপনাদের যে চিপগুলো আছে বা হচ্ছে প্রসেসর কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয় কোথায় বলেন তো? না, প্রসেসর মানে বোঝেন, যেমন দেখেন না Core i5, Core i3, Core i7, এটাকে বলা হচ্ছে প্রসেসর, যেমন মাইক্রো প্রসেসরগুলো। এটা প্রসেসরগুলো ছোটো করার ফলে কিন্তু আমরা কম্পিউটারটাকে ছোটো করতে পারছি, তা না হলে কম্পিউটার কিন্তু আমরা এত ছোটো করতে পারতাম না। প্রসেসরই কিন্তু মূল জিনিস। এই প্রসেসর সব কিছু কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয় কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী দেশ আপনার থাইল্যান্ড, এখানে কিন্তু দেখবেন প্রসেসর সবচেয়ে বেশি তৈরি হয়। তো দেখবেন থাইল্যান্ডে একবার বন্যা হওয়ার পরে আমাদের সারা পৃথিবীতে এই প্রসেসরের দাম বেড়ে গেছে। কারণ বন্যা হওয়ার কারণে কী হয়েছে, ওখানকার ইউনিট বা প্রোডাকশন হ্যাম্পার হয়েছে, ওদের কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে কাজটা ওই নির্দিষ্টভাবে যেহেতু প্রোডাকশন দিতে পারে না, বাজারের দিকে একটা ফিক্সড ডিমান্ড আছে। যেমন দেখবেন কাঁচা মরিচের সরবরাহ যদি বাজারে কম হয়ে যায়, কাঁচা মরিচের দাম 1200 টাকা হয়ে যায়, কারণ কি? একটা ফিক্সড ডিমান্ড আছে বা একটা সাপ্লাই নেই। তখন কিন্তু সারা পৃথিবীতে প্রসেসরের দাম বেড়ে গেছে। বুঝে গেল? তো এরকম যখন হবে তখন কিন্তু আমাদের সবসময় মনে করেন মানে ওভারঅল মার্কেট পজিশনটা দেখতে হবে, প্লাস আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো প্রোডাক্ট ব্যবহার করে যদি আমরা একটা কাস্টমার হারাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লস। বুঝতে পারলেন? আপনি মনে করবেন যে আপনার একটা প্রোডাক্টে লস হোক, একটা প্রোডাক্টে হয়তো মনে করেন বড় প্রোডাক্ট হলেও আমরা হয়তো 5,000 টাকা লস হবে, ঠিক আছে, সর্বোচ্চ। কিন্তু আপনার একটা কাস্টমার হারানো, সেটা কিন্তু ইন দ্য লং টার্ম 5 লক্ষ টাকা হারানোর সাথে। কথাটা ভালো করে বুঝেন, আপনার একটা প্রোডাক্টের লস হচ্ছে 5,000 টাকা, এটা কিন্তু 5,000 টাকায় সীমাবদ্ধ। যে আপনি এই প্রোডাক্টটা নষ্ট বা ডিফল্ট হয়েছে, যেমন স্যামসাং তাদের S24 তুলে নিচ্ছে বাজার থেকে, তারা কিন্তু কোনো কাস্টমার হারাতে চায় না। কিন্তু ওই কাস্টমারকে যদি আপনি ওই বাজে বা ফল্টি প্রোডাক্টটা দিয়ে তাকে কী করতেন, তাকে
তার 7 মেগা আছে। তো তখন যখন আপনি তাকে কি করবেন, ইনফ্লুয়েন্স করতে পারবেন, তার একটা চেইন অফ ফ্যামিলিতে যে ইউনিট আছে সেখানে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে আরও ভালো কি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। এই জন্য দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। একটা প্রোডাক্টের সমস্যা আছে, প্রোডাক্টটাকে ফেলে দেবে, কিন্তু কাস্টমার যেন কখনো ডিমোটিভেটেড বা ডিপ্রাইভড না হয় কোয়ালিটি। কথা বুঝে গেল? আপনি যখন এই প্রোডাক্টটা কিনবেন, দুইটা দামি যখন সমান হবে, তখন আপনাকে দেখতে হবে কে সবচেয়ে বেশি ভালো কোয়ালিটি দিতে পারে। যেমন আমাদের বাংলাদেশে আমরা যে ফোন 70,000 10,000 টাকায় তৈরি করি, চায়না ওই ফোন 10,000 টাকায় তার চেয়ে অনেক ভালোভাবে তৈরি করতে পারে। চায়না কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট আছে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে। আপনি 1,00,000 টাকা দিয়ে চায়নার ভালো ফোন কেনেন, দেখবেন এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেবে। আপনার টাকা যেমন ফ্যাসিলিটি বা কোয়ালিটি বোঝা গেল বিষয়টা? কিন্তু যদি আপনি মনে করেন যে 5,000 টাকার ফোনে 50 মেগাপিক্সেল চাচ্ছেন ক্যামেরা, তখন কিন্তু হবে না। বুঝতে পারছেন? তখন কিন্তু কোয়ালিটি পাবেন না। কিন্তু যদি আপনি 50 মেগাপিক্সেলের জন্য 1.5 লাখ টাকা খরচ করতে পারেন, তখন দেখবেন না 50 মেগাপিক্সেল মানে 50 মেগাপিক্সেল। কথা বোঝা যায়? এটা হলো মূল বিষয়। বোঝা গেছে এবার? যে আমাদের দুইটা অপশনই সেম হলে আমরা কোয়ালিটির উপর ফুললি ফোকাস থাকবো। কারণ আপনি যখন অ্যাপেক্সের দোকান থেকে শু কিনবেন, আপনি কখনো কোয়ালিটি নিয়ে ভাববেন যে আমার শুটা যখন পুরো প্রেজেন্টেশন দিতে যাবো আসলে তার সোল নিচে থাকে কিনা, এটা নিয়ে আপনি ভাবেন না। কিন্তু এই যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে, ওখান থেকে বিরাট একটা শু কিনে এনে আপনার কিন্তু মাথায় টেনশন থাকবেই যায় যে বাসায় যাওয়ার সময় সোলটা নিয়ে যেতে পারবো, মানে জুতার সাথে আদৌ থাকবে কিনা। এইটাই হচ্ছে ট্রাস্ট এবং এইটাই হচ্ছে কোয়ালিটি। যখন আপনার ক্রেতা আপনার উপর এই ভরসাটুকু রাখতে পারবে, এটাই হচ্ছে আপনার সোনা। এবং এই ভরসা যাদের উপর রাখে, দেখবেন তাদের বিজনেসগুলো কেমনভাবে গ্রো করতেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বড় জিনিস। ঠিক আছে, আমরা এবার কিছু প্রথম দিকে আমরা দেখি। ব্যবসা হচ্ছে সবসময় কিসের সাথে রিলেটেড জানেন? আমাদের সাইকোলজির সাথে রিলেটেড। মনে করেন আমরা যদি আমাদের মনকে রাজি করাতে পারি, তাহলে আমাদের মানুষকে দিয়ে সে কাজ করাতে পারি। এবং ব্যবসা দেখবেন যে সবসময় কী করে, আপনার মনকে যদি কন্ট্রোল করতে পারে, আপনি কিন্তু আপনাকে সে কন্ট্রোল করতে পারে। ব্যবসা কিন্তু সবসময় আপনার মনকে কন্ট্রোল করার চেষ্টা করে। যেমন দেখবেন একটা কবিতার লাইন আছে এমন, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। ভালো কথা বুঝে, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। তার মানে মনে করেন আমেরিকায় যদি একটা লোক বাংলায় কথা বলে, বাংলাদেশ কত দূর। আবার যদি মনে করেন রাশিয়ায় গিয়ে একটা লোক বাংলায় কথা বলে, তার সাথে একটা বাংলাদেশি লোক হয়, তার মানে কি বাংলাদেশ কত দূর চলে গেছে না? চলে গেছে। একইভাবে আসলে আপনি কত বড়, সেটা হচ্ছে আপনার চিন্তা যত দূর যেতে পারে আপনি তত দূর বড়। কথা বুঝে গেল? এই জন্য দেখবেন আমাদের কিন্তু সবাই মানুষ, সবাই তফাৎ কিন্তু আমাদের চিন্তা, তফাৎ কিন্তু আমাদের মাথায়। আমাদের মনে করে যে শারীরিক গঠনে কারো 19-20, খুব একটা বেশি কিন্তু এই পার্থক্য কি হয় না, আমলে আসে না। কিন্তু পার্থক্য তৈরি করে কিন্তু আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের চিন্তার গভীরতা কত, চিন্তার শুদ্ধতা কত, আবার এই চিন্তার সাথে মানুষের উপকার করার ইচ্ছাটা। বুঝা গেল বিষয়টা? এটা হলো মূল জিনিস। পুরো 1 নম্বর অঙ্কটা এবার একটু দেখি। আচ্ছা, এই লাস্টের অঙ্কটা কি বুঝতে পারছেন? এটা ছিল হচ্ছে আমাদের রিলেভেন্ট কস্টের সেই লাস্টের যে অঙ্কটা আমরা আগে করছিলাম একবার, আর আজকে আরেকবার দেখলাম। আশা করি আপনারা তো বুঝতে পারবেন না এই অঙ্কটা আসে। এর আগেগুলো কি সেম এই টাইপের? না, এই টাইপেরই না, কাছে আজকে যে একটা বড় এই টাইপের পরীক্ষা আসবে, এই টাইপের না, এই 3টা থেকে একটা আসবে। আর এটার হচ্ছে সলিউশন একটু সমস্যা ছিল, তাই আমি আগে করেই দিলাম। এটা হচ্ছে ভুল সলিউশন। এখানে দেখুন একটা মানে সলিউশনটা আমি প্রথমে যে শিখতে দিয়েছিলাম, ভুল সলিউশন দেওয়া আছে, সঠিক না। সঠিক কোনটা? ও যে কারেক্ট সলিউশন। আপনাদের যে ইয়ারপিতে যেটা থাকবে ওইটা শুধু কারেক্টটাই থাকবে, বাট ভুলটা আমি ক্লাসে আপনাদের দেখানোর জন্য দেখা গেছি। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে রিলেভেন্ট কস্ট নিয়ে? নাই।